হই হই কাণ্ড রই রই ব্যাপার এক ঝাঁক ডানা কাটা পড়ি। আজকের যাত্রা আলমতি প্রেম কুমার, আজকের নায়ক হাজির বেটা সম্রাট। উড়িয়া যায় রে সাদারি বগা, ও বগা মাথার উপর দিয়া উড়িয়া যায় রে সাদারি বগা, ও বগা মাথার উপর দিয়া। অ্যাকচুয়াল আমার জন্ম 1955 সালে। তো আমাদের হেড স্যার প্রাইমারি যখন পড়ি, আমাদের বোধহয় কিছু বন্ধু বান্ধব সবগুলো মিলে মধ্যে 22 জনের জন্ম তারিখ হয়েছে 3/8/57, 3/8/57 সবারই সেইটাই চলছে আর কি। আমার বেড়ে ওঠা বলতে গেলে কুড়িগ্রাম শহরের কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর গ্রামে, ওখানে জন্ম, ওখানে বেড়ে ওঠা। নীলারাম প্রাইমারি হাই স্কুল, সরকারি বালক বিদ্যালয় কুড়িগ্রাম, কুড়িগ্রাম সরকারি কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, এবং পরবর্তীতে রংপুর চলে আসছি, রংপুরই ছেড়ে। আমরা 10 ভাই বোন, 5 ভাই 5 বোন। বাবা 1942 খ্রিস্টাব্দে আলিগড় ইউনিভার্সিটি থেকে হাদিস শাস্ত্রে মাস্টার্স করেছেন। পরবর্তীতে উনি প্রাইমারি স্কুল টিচার হিসেবে অবসরে যান। মা গৃহিণী। বড় ভাই ছিলেন সরকারি কর্মকর্তা, তারপরে একজন ছিলেন ইঞ্জিনিয়ার, তারপরে আমি, তারপরে একটা খুব বড় ব্যবসায়ী ঢাকায়, তারপরে একটা ডাবল করে ওকালিতে করে কুড়িগ্রামে। আর গ্রামের জমির ধান, পুকুরের মাছ, ক্ষেতের সবজি খেয়েই হয়তো আমি বড় হয়েছি, যতদূর মনে পড়ে। আমার যতটুকু মনে পড়ে, আমি ক্লাস 3 কি 4 পড়ি, স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম। আমাদের ওখানে একটা জায়গার নাম হলো, একটা গাছ ছিল জুড়াবান্ধা, একটা বিশাল বট গাছ। সেই বট গাছের নিচে যে বন্ধুরা আমার স্কুল যায় না গ্রামে, তারা বসে গান শুনতেছে, কলের গান। ঠিক আমি আসতেই কলের গানটা বন্ধ করা হলো। আমি কলের গানওয়ালাকে অনুরোধ করলাম যে তেঁতুলের বিচির মতো দাঁতগুলো বের করে আমাকে একটু ধমকে দিল যে গান শুনতে টাকা লাগে। আমার কাছে তো টাকা নেই। দৌড় দিলাম বাড়িতে দৌড়ে গিয়ে আমার মনে আছে, তো মার বিছানার তোষকের নিচে আমি 4 আনা পয়সা দেখছিলাম কয়েকদিন আগে। বইগুলো রেখে তোষকটা উল্টাই দেখলাম না, 4 আনা পয়সা ঠিক ওখানে পড়ে আছে। ওই 4 আনা পয়সা নিয়ে দে দৌড়। ওই জায়গায় গিয়ে দেখি ওই লোকটা নেই। শুনলাম এদিক গেছে, মোগল বাসার দিকে। আমি পিছিয়ে পিছিয়ে দৌড় শুরু করলাম। মাইল 2 পর লোকটার সাথে আমার দেখা হয়। বললাম, চাচা আমি তো পয়সা আনছি, আমার গান শোনান। আগায় নেয় ডুবো ডুবো, পাচা নেয় বৈশো, আরেকটা গান আমার যতদূর মনে পড়ে, আমার এত রাতে কেনে ডাক দিলি। আব্বাস উদ্দিনের জনপ্রিয় গান দুটি আমি শোনার পর উনি কলের গান দুটি বন্ধ করলেন। কলের গানটা বন্ধ করলে আমি তখন বললাম যে 4 আনা পয়সা দিয়েছি, 4টার গান আসার তো পালে। লোকটা আমাকে থাপ্পড় দেয় যে আমাকে কিনে নিছেন ভাই। আমি আর প্রতিবাদ না করে বিষণ্ণ মনে গান দুটো মুখস্থ করতে করতে বাড়ি চলে আসি। ওই যে গানগুলো, ওই গান দুটো যে আমার হৃদয়ে বাসা বাঁধলো, যা আজকে প্রায় 70 বছরে আসে, সেটা চলে গেল না, সেটা স্থিতিশীল হয়ে আছে। এই হলো আমার ভাওয়াই গানের সাথে সম্পৃক্ত হওয়ার বাল্য স্মৃতি। আমার ভালো মনে আছে, আমি তখন ক্লাস 6 কি 7 পড়ি, কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। প্রথম গান আমার ভাওয়াই গানটা হলো আগা নেই ডুবো ডুবো। ওই যে বললাম যে আমি ওই গানটা আমার হৃদয়ে বাসা বেঁধেছিল, ভাওয়াই গানের পাখি আস্থা অবস্থায় আস্থাশীল হয়েছিলাম আমি সেদিন সেই গানটিতে। সেই গানটাই আমার প্রথম। তারপরে আমি, মজার কথা হলো, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি জোহরের নামাজ পড়াইতাম স্কুলে। হেডমাস্টারের নির্দেশনায়, আমার বাবার বন্ধু থাকার কারণে এটা আমার বাধ্যবাধকতা। এবং আমার মনে আছে 5 বছরে যে স্কুলে যে কম্পিটিশনটা হয়তো,
কোরআন তেলাওয়াতে আমি ফার্স্ট হইতাম, পুঁথিপাতে ফার্স্ট হইতাম, না তো হামদে ফার্স্ট হইতাম, ভাওয়াই জ্ঞানে ফার্স্ট হইতাম। সেটা কলেজ লাইফ পর্যন্ত আমি কন্টিনিউ করেছি। সেজন্য আমি খুব গর্বিত যে আমি এতগুলোর সাথে থাকতে পেরেছি। আমার গান শেখা শুরু হয় ক্লাস 5 থেকে। আমার প্রাইমারি স্কুল টিচার ছিলেন জিতেন্দ্রনাথ বর্মন। উনি উলিপুরে বাড়ি, তবে কুড়িয়াম থানার কাছে পাশেই আর কি, বর্ডারে। তারপরে আমি আসছি ওস্তাদ বলাইচন্দ্র পালের কাছ থেকে। তার আগে আমি কিছুদিন শিখেছি ওস্তাদ শামসুল হকের কাছে, খুব বেশি দিন না, তবে সেইটা পারিবারিকভাবে আমার বন্ধ হয়ে যায়। আমার শামসুল হক ওস্তাদ ছিলেন আমার বাবার কলিগ, এই কারণে। তারপর একটা মজার কথা বলি, আমার জীবনে এটা চরম সত্য এবং বাস্তব ঘটনা। আমাদের পাশের ইউনিয়নটা হলো মোগলবাসা। মোগলবাসার, আমি তো কলেজে পড়ি, মোগলবাসার চেয়ারম্যান ছিল মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বড় ভাই বন্ধু। আলমতি প্রেম কুমার একটা যাত্রা হতো, যদি আমি প্রেম কুমারের চরিত্র করতাম তাহলে বেশি সেল হতো টিকিটের। বড় ভাইকে এসে বললো মাহবুব ভাই যে তুই বললে ওই করবে। আমার তো খুব শখ, আমি করবই, কিন্তু বড় আপা করতে দেবে না। বড় ভাই পারমিশন দিলে চুপ করে করিস। রিহার্সেল টিহার্সেল সব শেষ। যেদিন ফাইনাল স্টেজ শো হবে, প্রচুর লোকজন, মাইকিং হচ্ছে। মাইকিং আলা বেটা বলতেছে মাইকে, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, এক ঝাঁক ডানা কাটা পড়ি, আজকের যাত্রা আলমতি প্রেম কুমার, আজকের নায়ক হাজির বেটা সম্রাট। গ্রামের সমস্ত লোক আমার বাপের ফিরে আসলো যে ধর্ম থাকলো না, সব শেষ হয়ে গেল। কেন? মাইকিং করতেছে তোমার বেটা আজকের যাত্রার নায়ক। সন্ধ্যের সময় আমার মামাতো ভাই, ফুফাতো ভাই, বড় ভাই সবাইকে নিয়ে বসা হলো, আমি যেন বাড়ি থেকে বের হতে না পারি। বড় ভাই তো আমার পক্ষে ছিল। বড় ভাই বলে যে ঠিক আছে আমি শুনলাম, তোরা দেখ। বাইরে থেকে আমার দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো। জানালাটা দিয়ে আমি ঠিক রাত 12টার দিকে চলে গেলাম সেই যাত্রা প্যান্ডেলে। গিয়ে দেখি সবাই রেডি হয়েছে, মাপ ভাই অস্থির, আমি নাই কেন। আমি যা খুব কুইক মেকআপ টেকআপ করে যাত্রা শুরু হয়ে গেল। যাত্রা করলাম, যাত্রা করে আবার ভোরের সময় এসে ওদিক দিয়ে ঘরে ঢুকলাম। গ্রামের সমস্ত লোক আসলো, ওই বাবার চাচা, কাকা, দাদা। আমার আব্বাকে বলতেছি আটকাইতে পারলেন কেন? ওই তো ঘরের তালা। না, ও ঠিকই গেছে, ডাকেন। তারপরে তালা খুলি, আমাকে বের করা হলো। কেন, কি হয়েছে? তুমি নাকি যাত্রা করতে গেছো? না তো, আমি তো ঘুমাচ্ছি। এক বুড়া কয়েক যদি না যায় ভাই মুখত পাউডারগুলো, কেন? আমার মেকআপটা তোলার মনে ছিল না, দৌড় দিয়ে পালায় চলে গেছি। এটা আমার একটা শ্রেষ্ঠতম অভিজ্ঞতা বা আমার স্মৃতি। আমার ইচ্ছা ছিল আমি নজরুলগীতি নিয়ে আগাবো, কিন্তু ওই যে বললাম, ভাবে গানের পাখি আমার হৃদয়ে বাসা বেঁধেছে। 1970-এর দিকে পরিচয় হয় আমাদের ভাওয়াইয়া যুবরাজ, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, পালা গানের শ্রেষ্ঠ উপস্থাপক, শ্রেষ্ঠ দোহার, শ্রেষ্ঠ পালাকার, ভাওয়াইয়া যুবরাজ মোহাম্মদ কসিমউদ্দিনের সাথে। তার সাথে ওই যে গাঁটটা বাঁধলাম। উনি মৃত্যুবরণ করেন 1992 সালের 22শে আগস্ট। তার আগের দিনও আমার বাসায় সকালে আমরা একসাথে নাস্তা করেছি। এর মধ্যে যতদিন ছিলাম তার সাথেই ছিলাম। ভারত গেছিলাম তার সাথে কয়েকবার, রাজশাহী বেতারে গান করেছি, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে গান করেছি, টেলিভিশনে গান করেছি, বাংলা একাডেমিতে গান করেছি, শিল্পকলা একাডেমিতে গান করেছি। এমন মানুষ না হলে হয়তো আজকে নিয়ে হয়তো রাস্তাও পারতাম না। আর কি বলবো, তার সম্পর্কে বললে গেলে আমার মনে হয় 2-1 মিনিটে হবে না। স্বাধীনতার পর থেকে আমি গান লেখা শুরু করি। সেটা কসিমউদ্দিন ভাইয়ের উদ্যোগ বলেন, ইনসিস্ট বলেন, তাড়না বলেন, সাজেশন বলেন। উনি একটা দামি কথা বলতেন, তুই তো লিখতে পারিস নি, লেখ, আমি কি সারা জীবন বেঁচে থাকবো? গান লেখা শুরু কর। উনি আমার নিজের লেখা গানও করেছেন। গান লেখার পরে আমি গীতিকার হয়ে অনেক পরে, শিল্পী হওয়ার অনেক পরে আমি গীতিকার হয়েছি। সেটা সম্ভবত 1980 কি 81 সালে।
তারপরে আমি গীতিকার হই বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের, এবং গান গীতিকার হওয়ার পরে বেশ কিছু গান হিট করে। যেমন আমার প্রখ্যাত গান সুর করেছিলেন আমার বন্ধু অনন্ত কুমার দেব, উড়িয়ে দাঁড়িয়ে সাদা বগা বগা মাথার উপর দিয়ে। এই গানটা লেখার একটা উদ্দেশ্য আছে। আমরা ফুলবাড়ি যাচ্ছিলাম এক ছাত্রীকে গান ঠিক করে দেওয়ার জন্য, তার রেডিও প্রোগ্রামের জন্য, ফাতেমা জান্নাত মিনার বাড়িতে। আমরা যাচ্ছি, রাস্তায় একটা ব্রিজ, আমার তখন মোটরসাইকেলের পিছনে অনন্তবাবু বসা। এই এই থাম 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 থাম, কি হয়েছে? প্রকৃতির ডাকে উনি পাট খেতে ঢুকলেন, প্রস্তাব করলেন। প্রস্তাব করে শেষ করে যখন ফিরতেছেন, উপর দিয়ে একটা সাদা বগ উড়ে যাচ্ছে। কাগজ কলম আছে, আর আমার কাগজ কলম সাথে থাকবেই, লেখেন বগ উড়ে। আমি তখনই দেখলাম উড়িয়ে দাঁড়িয়ে সাদা বরে বগা মাথার উপর দিয়ে। এই গানটা ওখানে বসে শেষ করলাম। শেষ করার পর ওই ফাতেমা জান্নাত মিনার বাড়িতে গিয়ে উনি গানটা সুর করলেন। গানটা এমন হিট হয়েছে, বাংলাদেশের সকল বেতার, আকাশবাণীতে, শিলিগুড়ি, আকাশবাণী কলকাতা, কার্শিয়ান, এইগুলোতে গানটা বাজে। তাছাড়া চলচ্চিত্রেও গানটা ব্যবহার করা হয়েছে, রঞ্জিত গাইছে। আর ভয়েস অফ আমেরিকা বিবেচিত গানটা বাজছে, বাদশাহ আমার কণ্ঠের গান বাজছে ভয়েস অফ আমেরিকাতে। আমি খুব গর্বিত ওই গানটা নিয়ে। আমি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে অনেকগুলোর সাথে জড়িত ছিলাম। যেমন গাড়িয়াল বন্ধু, একটা বিশেষ অনুষ্ঠান এবং জনপ্রিয় অনুষ্ঠান, পরাণের কথা। তাছাড়া আব্দুল আলিমের জন্ম মৃত্যুবার্ষিকী, কসিমউদ্দিন সাহেবের মৃত্যুবার্ষিকী, সিরাজউদ্দিন সাহেবের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এগুলোতে বিশেষ উপস্থাপক হিসেবে আমি কাজগুলো করেছি। এবং পরাণের কথা একটা গবেষণামূলক অনুষ্ঠান, যেটা ভাওয়াই গানের উৎপত্তি, প্রকারভেদ, জন্ম, পরিধি, বিস্তৃতি সব নিয়ে ওটাতে আলোচনা করা হয়। এবং এটা প্রায় দীর্ঘ 10 বছর ধরে চলছে। প্রতি মাসের প্রথম শুক্রবার বিকাল 3:05 প্রোগ্রামটা দেয়। আমার বন্ধু, ওস্তাদ, বড় ভাই, পথের সাথী ভাওয়াই যুবরাজ কসিমউদ্দিনকে নিয়ে ওনার জীবনে খুব আক্ষেপ ছিলেন। উনি অনেক কিছু লিখে দিতে পারতেন, কিন্তু সবসময় ইনসিস্ট করতেন যে এই যে বই ভাওয়াইয়ে কি, এটা তো লেখা দরকার, এটা লিখে রাখা দরকার। তোরা কিছু শিক্ষিত ছেলে, তোদের লেখা লিখে রাখা দরকার ভবিষ্যতের জন্য। আমি শুরু করলাম প্রথমে প্রাণের সুর ভাওয়াইয়া 1, তারপরে বের করলাম প্রাণের সুর ভাওয়াইয়া 2। আমি তারপরে বিয়ের গীত, উত্তরবঙ্গ গীতিকা, পঞ্চকবির ভাওয়াইয়া, প্রতিটা খণ্ডে 5 জন করে গীতিকার থাকছেন। পঞ্চকবির ভাওয়াইয়া 1, পঞ্চকবির ভাওয়াইয়া 2য় খণ্ড মার্কেটে গেছে, 3য় খণ্ড কাজ চলছে। তাছাড়া সরেজমিনে কিছু তদন্ত প্রতিবেদন আছে যৌতুক বাল্যবিবাহের উপরে, সরার বই আছে, আহমকের শ্রেণীবিন্যাস। আমি এখন একটা কাজ করছি, আমাদের সমাজ ব্যবস্থায় সব শিল্পীদের একটা ভালো অবস্থান থাকলেও ভাওয়াইয়া শিল্পীদের কোনো ভালো অবস্থান নেই। কেউ রিক্সা চালায়, কেউ রাজমিস্ত্রি, কেউ মানুষের বাড়ি পাহারায় নাইট গার্ড হিসেবে কাজ করে, কেউ বাদাম বেচে। আমি শত শত ভাওয়াই শিল্পীদের দেখাতে পারবো, নাম বলে। আমি নাম বলবো এই মুহূর্তে, তারা খুব নিজেকে ছোট মনে করবে, সেই জন্যই আমি তাদের নিয়ে লিখছি ভাওয়াইয়া শিল্পীদের জীবন জীবিকা। এই ভাওয়াইয়া শিল্পীদের জীবন জীবিকা লিখতে গিয়ে আমার অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে। এখানে এই বইটিতে আমাকে বিশেষভাবে সহযোগিতা করছেন আশরাফুজ্জামান বাবু। তাকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি স্যালুট জানাই, যে সেই কাজটিকে ত্বরান্বিত করার জন্য প্রচণ্ড সহযোগিতা করেছেন। আমার স্ত্রী পরিপূর্ণ একজন গৃহিণী, আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মালয়েশিয়া থেকে মাস্টার্স করছে, এখন রংপুরের তিস্তা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন আইটি বিভাগের প্রধান হিসেবে। সে মালয়েশিয়া থেকে মাস্টার্স করেছে।
দ্বিতীয় ছেলে মুর্তুজা আলী সুমেল, সে বিজনেস হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমের উপরে মাস্টার্স করেছে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। সে একটা বেসরকারি সংস্থায় চাকরি করে। একমাত্র মেয়ে, সে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ট্রিপলিতে উপরে লেখাপড়া করছে, অনার্স ফাইনাল দিচ্ছে। বড় ছেলে ভালো গিটার বাজায়, দ্বিতীয় ছেলে ভালো প্যাড বাজায়। আমার একমাত্র মেয়ে খুব ভালো লালন গীতি গায়, কিন্তু দুঃখের বিষয়ে ভাওয়াইয়াতে কেউ আসেনি তারা। আর আমিও খুব জোর করি এই কারণে যে তাদের নিজস্ব সক্রিয়তা, নিজস্ব পছন্দ নিয়ে আগানো দরকার। আমি বিনীতভাবে শেষে একটা কথা বলবো, ভাওয়াই গানের প্রচার প্রসারে আমাদের আগের ওস্তাদ আমরা যেভাবে করেছি, এখন ভাওয়াই এটা স্তীমিত হয়ে গেছে। ভাওয়াই গান অনেকে বলে রংপুরের গান, আমি মনে করি রংপুরের গান না, ভাওয়াই গান বাংলা ভাষাভাষী এলাকার গান। বিশেষ করে রাজবংশী কামতাপুরী এলাকার গানই হলো ভাওয়াই গান। এখানে দ্রাবিড়, আর্য, মঙ্গলীয় অনেক ভাষায় আমাদের ভাওয়াই গানের লক্ষ্য করি। দুঃখের বিষয় এটাই, ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর, রায়গঞ্জে কিছু ভাওয়াইয়ের চর্চা হলেও বাংলাদেশে তেমন ভাওয়াইয়ের চর্চাটা হচ্ছে না। আমি বিনীতভাবে বলবো, অন্যান্য গানের বেলায় যেমন পৃষ্ঠপোষকতা করা হয়, ভাওয়াই গানের পৃষ্ঠপোষকতার কোনো মানুষ পক্ষ খুঁজে পাওয়া যায় না। যারা শিখছে, সমাজের একটা স্তরের মানুষ, যারা দিন এনে দিন খায়, পা ফাটা দাদলা মানুষগুলো। একজন মা যখন তার বাচ্চাকে নিয়ে নজরুলগীতি শেখাতে নিয়ে যান, রবীন্দ্রসঙ্গীত শেখাতে নিয়ে যান, আধুনিক গান শেখাতে নিয়ে যান, ভাওয়াইয়ের বেলায় এটা দেখা যায় না। কোনো মাই চায় না যে ভাওয়াই গান করুক। কেন জানে, আমি এখন পর্যন্ত জানি না। আমি বিনীতভাবে বলবো যে আমাদের এই অঞ্চলের বিশেষ করে উত্তরাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা পর্যন্ত যে ভাওয়াই গানের বিস্তৃতি, এখন সেখান থেকে সারা বিশ্বে বাংলা ভাষাভাষীর লোকজন ভাওয়াই গান করে। আমরা পরিচয় দিলেই রংপুর বাড়ি, তাহলে ভাওয়াই করেন, ভাওয়াই করেন। এই যে অবস্থাটা, এইটাকে আরও বেগবান করার জন্য এটার পৃষ্ঠপোষকতার লোকজন এগিয়ে আসা দরকার।